প্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে চলমান যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। টিপু ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার ধন্যবাদ, আপনার মাধ্যমে দেশবাসীকেও ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যাই। আমরা শুরু করতে চাই একটি বিষয় দিয়ে। আমরা আজকে সারাদিন একটি ভিডিও ভাইরাল হতে দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপু নামে এক ব্যক্তি, এক ছেলে, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। বেশ কিছু অভিযোগ তিনি সেখানে এনেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষেই বলা যায় অনেকটা, এই অপুর স্ত্রী একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে তাকে দিয়ে জোর করে পুলিশের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তুলে নিয়ে যেয়ে তাকে জোর করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে উপর্যুপুরি। সেখানে তিনি বিএনপির এক ইয়াং তরুণ নেতা ইশরাক হোসেনকে দায়ী করছেন। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা তো এখন যেটা হচ্ছে ইম্যাচুর পর্যায়ে আছে, এটা নিয়ে মন্তব্য করার সময় এখনো পরিপক্কভাবে আসে নাই। কারণ বিষয়টা এখন যার যার পক্ষে আত্মপক্ষ সমর্থনের একটা পন্থা সবাই যার যার জায়গা থেকে নিচ্ছে। সরকারের ডিবি, সরকারের উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ। তো তার ডিবি উঠায় নিয়ে যাইতে ইশরাকের নির্দেশে বা ইশরাকের অনুরোধে উঠাই নিয়ে গেল ইশরাকের বাসাতে, এটা একটা, এবং সেখানে নিয়ে যে স্টেটমেন্ট আদায় করছে সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে, এটা অবশ্যই এটা ভাবার বিষয়। কারণ এটা সম্ভব কিনা সরকারের উপদেষ্টার বিরুদ্ধে সরকারের প্রজাতন্ত্রের 4 কর্মকর্তা ডিবি ইশরাক একজন সাধারণ মানুষকে সমর্থন করছে, এটা বিশ্বাসযোগ্য কিনা এটা সবাই উপলব্ধি করতে পারবে। তো সেই কারণে আমি যেটা বলতে চাই, এই বিষয়টা আসলে পরিপূর্ণ তদন্তের মধ্য দিয়েই সঠিক চিত্রটা তুলে নিয়ে আসা উচিত। কারণ এখানে ইশরাক ভার্সেস আসিফ মাহমুদের দ্বন্দ্বটা এখানে সিটি কর্পোরেশনের এই মেয়রের শপথকে কেন্দ্র করে একটা প্রকট আকার ধারণ করছে, এবং এটা নিয়ে অনেক পানি অনেক জায়গায় গড়াইছে। তো সেই কারণে যার যার কৌশল তারা অবলম্বন করছে। তা আমি এখানে মনে করি যে আসলে এই যে আপনার যেটা চাঁদাবাজি বলেন, আর অনেকগুলি বিষয়ের মধ্যেই কিন্তু সরকারের বা সরকার সমর্থিত কারো না কারো বিষয়, অনেক বিষয় উঠে এসছে, এবং তার পিএসের বিষয়েও কিন্তু এই জায়গাতে বিগত দিনে আসছে মোয়াজ্জেমের এবং বিদেশ যাওয়া বন্ধ করা আছে। তো সেক্ষেত্রে তারা যে একবারে পুরা ধোয়া তুলসীর পাতার মতন করে আসে বা দেশ চালাচ্ছে, এইটা না। এছাড়াও উপদেষ্টার এলাকায়, স্থানীয় তার যে এলাকা, তার বাবার বিরুদ্ধে অনেক সেখানে অভিযোগ আসছে, সেখানে পাল্টা মারামারি হচ্ছে। তো সেই কারণে আমি যেটা মনে করি যে বিষয়গুলা পরিপূর্ণভাবেই তদন্তের মাধ্যমে সঠিক একটা না, এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি প্রতিক্রিয়া দিয়েছেন, হস্তক্ষেপ প্রয়োজন। এবং এটার আমি মনে করি যে যেহেতু নির্বাচন সামনে, একটা রোডম্যাপ নির্বাচনকে কেন্দ্র করে দিয়েছে, এবং এইসব বিষয়গুলি এখন প্রতিনিয়ত আসবে, প্রতিনিয়ত ঘটবে যে নির্বাচনকে কেউ না কেউ দেশে বিদেশে একটা বানচাল করার জন্য বা নির্বাচনকে সময়কে প্রলম্বিত করার জন্য অনেক চেষ্টা চলছে। সেটাও অংশ কিনা এটাও কিন্তু সরকারের খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সচিবালয়ে তার দাপ্তরিক কর্মকাণ্ড শেষে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এই অপু সাথে আমার 5 আগস্টের পরে কোনো যোগাযোগ ছিল না। আমি তাকে চিনতাম যখন ছাত্র অধিকার পরিষদ করতাম, অর্থাৎ ভিপি নূরের যে রাজনৈতিক দলটি আছে
তাদের একটি ছাত্র সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যখন জড়িত ছিলাম 18 সালের পরে তার সাথে একটা পরিচয় ছিল, পরবর্তীতে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তিনি এটি বলেছেন, এটি আসলে কতটা আপনার মন্তব্য কি? আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে আত্মপক্ষ সমর্থনের দিকে সুযোগ দেবে। আসলে প্রকৃত বিষয়টা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি সঠিক বিষয়টা উঠায় নিয়ে এসে সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, বিশেষ করে আমি প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করবো, কারণ যেহেতু উপদেষ্টার একটা বিষয়, সেই কারণে একটা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে একটা সঠিক তথ্যটাকে দেশবাসীর কাছে উন্মোচন করা উচিত। কারণ যার কাছে যাবে সেই তার পক্ষেই ছাপাই গাবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আসলে আরেকটি বিষয় আমরা আজকে দেখলাম যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান তিনি একটি চিঠি দিয়েছেন ভারতীয় দূতাবাসে। সেই চিঠিটি মূলত সাবেক প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে তিনি একটি চিঠি দিয়েছেন দেশটির, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী মোদি বরাবর চিঠিটি তিনি লিখেছেন। রাষ্ট্রদূত মারফত তিনি চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য সেখানে গিয়ে তিনি চিঠিটি তাদের এক কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছেন। সেই চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, 71 অর্থাৎ আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এরপর ধারাবাহিকভাবে ভারত আমাদের দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আছে, অর্থাৎ পানির ন্যায্য হিস্সা, এইসব বিষয়গুলো টেনেছেন, কিংবা ভারতের দখলে আমাদের কিছু অংশ আছে, এই বিষয়গুলো উল্লেখ করে, সব কিছু উল্লেখ করে তিনি মোটামুটি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র যে বিগত 17 বছর ধ্বংস হয়েছে, এতেও ভারত স্বৈরাচার শেখ হাসিনা, অথবা আমরা যাই বলি না কেন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এই বিষয়গুলো উল্লেখ করে তিনি শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? ভারত তো বরাবরই বাংলাদেশের পুরো একটা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে, এবং কর্তৃত্বকে বজায় রাখা এবং এই কর্তৃত্বকে এস্টাবলিশ করার জন্যই তারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার সংগঠন আওয়ামী লীগকেই তারা বারবার বেছে নিয়েছে, এবং এটাকে ধরে রাখা, এটাকে করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং আপনার বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার বিষয়ে যতগুলি কৌশল আছে, সকল কৌশলই তো ভারত বিভিন্ন সময় প্রয়োগ করছে। এখন যেটা বিষয় দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে যে এখনও তো ভারত তার দ্বৈত নীতিতে আছে। যেমন আপনার বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা চলে গেছে, তখন কিন্তু শেখ হাসিনা ভারতে গেছে, শেখ হাসিনা তখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছেড়ে গেছে। সে একজন সাধারণ নাগরিক বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সে দেশে গেছে, বিনা পাসপোর্টে কিন্তু সে দেশে গেছে, এবং এখন পর্যন্ত কী অবস্থায় আছে, পাসপোর্ট বিহীন আছে বা কোন রাজনৈতিক আশ্রয় আছে কিনা ভারত সরকার কিন্তু এটা স্পষ্ট করেনি। দেখেন, ঠিক একই কায়দায় আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ভারতে যখন পাওয়া যায়, সেই ক্ষেত্রে ভারতে তারা থাকছে, এবং সেখানে রীতিমতো তারা একটা মামলাও করছে কোর্টে, সালাউদ্দিনের বিরুদ্ধে তারা মামলা করছে, এবং সেই মামলাটা দীর্ঘদিন এখানে চলছে কোর্টে, এবং তাকে সেখানে থাকার বা নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশে যাওয়া না যাওয়ার বিষয়গুলো একটা আইনি শেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেব রাখছে। কিন্তু আজকে প্রায় 1 বছর হয়ে গেল, এই 1 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে ভারত সরকার কোনো জোর করে যে পুশ করানো হয়েছে সেই বিষয়েও কিন্তু কোনো মামলা করে নাই। সে কি প্রক্রিয়াতে, কোন প্রক্রিয়াতেই দেশে আছে, আর যখন সে পুশ ব্যাকে যে কোনো মানুষকে, যদি বাংলাদেশের যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে, একই ঘরে দুই নীতি কেন মামলা চলছে, সেই মামলার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, সেক্ষেত্রে বন্দি বিনিময় যদি সেটাও হয়, তাহলে তো তাকে বন্দি বিনিময়ের প্রক্রিয়াতেও তো আমাদেরকে শেখ হাসিনাকে এখানে দেওয়া উচিত সরকারের। কিন্তু ভারত সরকার এটাকে দ্বৈত নীতিতে আছে। শেখ হাসিনার বেলায় এক বিষয় হচ্ছে, সালাউদ্দিনের জন্য আর এক আইন তৈরি করে রাখছে। সেই কারণে হচ্ছে ভারত সরকারকে স্পষ্ট করা উচিত যে কোন প্রক্রিয়াতে শেখ হাসিনাকে সেখানে তারা রাখছে, এবং কোন প্রক্রিয়াতে। আর যদি আমাদের যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তো অবশ্যই যে কোনো বাংলাদেশের নাগরিক তো চাইতেই পারে, এবং ভারত সরকার এটা দেওয়াটা উচিত বলে মনে করি। এটি কেননা দ্বিপাক্ষিক যে একটি চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আপনি বললেন, সেটি তো শেখ হাসিনা সরকারের আমলের শেষ দিকে একেবারে চুক্তিটি তারা করেছিলেন। শেখ হাসিনার তো এখন ভিসাও নাই, তার পাসপোর্টও নেই। তো
তো সেই ক্ষেত্রে তো কিসের ভিত্তিতে কিসের তিনি ভিত্তিতে সেখানে আছেন? সে দেশে আছে এটা না, অবশ্যই আপনি যেমনটি বললেন যে আসলে সে যদি অনুপ্রবেশকারী হয় কিংবা পুশিং দেওয়া হয় তাহলে অবশ্যই সেটি ব্যবস্থা নিতে হবে, কারণ আমরা দেখেছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন শিলংয়ে পাওয়া গেল তখন তার বিরুদ্ধে কিন্তু একটি পুশিং মামলা করা হয়েছিল। তো আমরা আশা করব শেখ হাসিনার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য করবে, অথবা ভারত একটি অবস্থান স্পষ্ট করবে যে শেখ হাসিনাকে কিসের ভিত্তিতে তারা রেখেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা অন্য আলোচনায় যেতে যাচ্ছি। দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মালয়েশিয়া সফর করে দেশে ফিরেছেন। আমরা দেখলাম সেখানে তিনি কয়েকটি সেমিনারে বক্তব্য দিয়েছেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের। এই বিষয়ে আপনি বলবেন। পাশাপাশি আমরা দেখলাম সেখানে স্টুডেন্টদের যাওয়া কতটা সহজ করা যায়, ওই দেশের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা, পিএইচডি করতে আমাদের দেশের শিক্ষার্থীরা যাতে যেতে পারে সহজে, এই বিষয়গুলো নিয়ে সেখানে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। তা প্রথমে প্রধান উপদেষ্টার যে ডক্টরেট ডিগ্রি তাকে দেওয়া হয়েছে এই বিষয়ে একটু বলবেন। প্রধান উপদেষ্টা তো আগেই ডক্টর ছিল, এটা হচ্ছে অনারেবল পোস্ট। এটা বিগত দিনে বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রধানকে না, সেরকম তো আমরা শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেছি, কিন্তু শেখ হাসিনার পাওয়া ডক্টর ইউনূসের পাওয়া দুটো তো এক জিনিস ব্যক্তিকে তারা দিচ্ছে। এটা হচ্ছে একটা সম্মানজনক পোস্ট, এটা তার পার্সোনালি সম্মানজনক পোস্ট। এটা অভিনন্দন, অবশ্যই অভিনন্দন পাওয়ার মতো। কিন্তু এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে উনি ওনার মতন করে সারা বিশ্বেই বিভিন্ন জায়গাতে চেষ্টা করছে যে দেশের যে অবস্থানে আছে উনি ক্ষমতায় পাওয়ার পরে চেষ্টা করতেছে সারা বিশ্বের দেশের একটা ভাবমূর্তি উজ্জ্বল করা এবং মানুষের যেন বিদেশের সাথে একটা সম্পর্ক, যেটা আমাদের বৈরী সম্পর্ক বিভিন্ন দেশের সাথে হয়ে গেছিল, সেই বিষয়গুলোকে আপনার সহজতর করার জন্য সে যে চেষ্টাটা করছে সেই চেষ্টাকে অবশ্যই স্বাগতম জানানো উচিত বাংলাদেশের নাগরিক হিসেবে। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে অবশ্যই এটা প্রশংসা পাওয়ার যোগ্য এবং এটা প্রশংসা আপনার মাধ্যমে আমিও করছি। ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় দেখছি, বেশ কিছুদিন ধরেই প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনের একটা ডেডলাইন দিলেন, অর্থাৎ বললেন যে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, একটি সংশয় ছিল। কিন্তু এই ডেডলাইন ঘোষণার পর দেখছি আমরা আরেকটি সংশয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যারা আমি বলবো যে মানে স্বনামধন্য ব্যক্তি জিল্লুর রহমান, তিনিও তৃতীয় মাত্রা করেন জিল্লুর রহমান, তিনিও বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সে নিয়ে আশঙ্কা আছে। এছাড়া অনেকেই এই নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় আসলে এই যে নির্বাচনের জন্য আমাদের এত অপেক্ষা, সেই নির্বাচনের ডেডলাইন ঘোষণার পর আসলে সংকটটি কোথায় যে এখনো শঙ্কা থাকবে? আসলে বিষয়টা আপনাকে বলেছি, আসলে নির্বাচন যারা কখনো করে নাই, নির্বাচন নিয়ে যারা মানুষের সাথে যাদের সম্পর্ক নেই, তারা নির্বাচন চাইতে নির্বাচনের বাইরে থেকে যারা বেনিফিটটাকে বেশি পাওয়ার চেষ্টা করে, তো সেই জায়গাতে তো তারা চিন্তা করতেছে, আশঙ্কা করতেছে একটা নির্বাচিত সরকার আসলে তখন তারা তাদের মতন করে নেবে। এখন যে সুবিধাগুলি তারা পাচ্ছে সেই সুবিধাগুলি অনেকেই পাবে না, বা অনেকে আশঙ্কা করতেছে নির্বাচন হলে আমি আজকে যে অবস্থায় আছি, সরকারের যে সুবিধাগুলি আমরা যেভাবে পাচ্ছি সেই সুবিধাগুলি আমি সেভাবে নাও পাইতে পারি। তো তার সাথে সেই সরকার যারা আসবে তাদের সাথে সম্পর্কের একটা বিষয় থাকবে। তো সেই কারণে একটা শ্রেণী আছে যারা অনেক নিজেদেরকে জ্ঞানীগুণী মনে করে, তারা কিন্তু সবসময় নিজেদের জ্ঞান দেয়, কিন্তু বাস্তবতা এক জিনিস বাস্তবায়ন করার জন্য যে অভিজ্ঞতার দরকার, যে অবস্থার দরকার, বা একটা সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য যে অভিজ্ঞতা দরকার, একটা চেয়ারম্যান যেভাবে যে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা প্রফেসর কিন্তু সেভাবে কন্ট্রোল করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আপনার তারপরে ধরেন আমলাতান্ত্রিক একটা বিষয় আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকে, তারা কিন্তু মনে করতেছে যে এখানে এইভাবে পার্সোনাল সুবিধাগুলি বেশি পাওয়া যায়। আজকে ধরেন অনেক দলই মনে করতেছে যে আমরা এখানে অনেকগুলি সুবিধা পাচ্ছি পরোক্ষভাবে। তো যদি এখন নির্বাচন যদি হয়, নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তো আমি এই সুবিধা থেকে বঞ্চিত হব, কারণ আমাকে এবার তো আলাদাভাবে ফেস করতে হবে। তো সেই কারণে আপনার একটা শ্রেণী আছে সকল সময়ে কিন্তু আর দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ থাকলে তারা সুবিধাগুলি পায়। তেমন আপনার দেখেন যে বলতে দ্বিধা নাই, দেখেন একটা শ্রেণীর সাংবাদিকতার এই প্রেক্ষাপট পরিবর্তনে কিন্তু আপনাদের সাংবাদিক মহলেও কিন্তু একটা শ্রেণীর কিন্তু
প্রমোশন হয়েছে, বিভিন্নভাবে প্রমোশন হয়েছে, এবং একটা শ্রেণী নিয়ন্ত্রণ করতেছিল, এখন ওই শ্রেণীটা চলে গেছে, আরেক শ্রেণী নিয়ন্ত্রণ হয়েছে। তো সুবিধা কিন্তু বিভিন্নভাবে কেউ না কেউ নিচ্ছে। তো সেই কারণে আপনার যারা এইভাবে সুবিধাগুলি নিতে অভ্যস্ত, তারা এই নির্বাচন নিয়ে সারাক্ষণই একটা নির্বাচন হবে। আর এই করতে যাই তো আপনার বাংলাদেশের আজকে গণতন্ত্র এখন পর্যন্ত ইস্টাবলিশড হয়নি। দেশপ্রেম যে বিষয়গুলা, দেশের জন্য যে মঙ্গল যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের যেটা ইন্টেলেকচুয়াল বোদ্ধারা, এরা কিন্তু এখন পর্যন্ত এই দেশটাকে ওইভাবে নিয়ে যায়নি। সকল সময় কিন্তু পার্সোনাল বেনিফিটটাকেই তারা গুরুত্ব দিচ্ছে। যদি আজকে বাংলাদেশের সকল প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে যারা আছে, তারা যদি একটাবার ভাবতো, আজকে যদি খায়রুল হক যদি ভাবতো যে আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যদি উনি দেশটার কথা ভাবতো, তাহলে আজকে ওই রায়টা দিয়ে আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতো না। তো এরকম যারা যে জায়গাগুলোতে আছে বেনিফিট নেওয়ার জন্য, আবার দেখেন এই যে আপনার ওয়াহাব সাহেব কিন্তু ওই সময় প্রধান বিচারপতি হওয়ার টোপ দিয়ে যে কয়েকজনকে যা সই করাই দিয়ে আপনার এসকে সিনহার বিরুদ্ধে অবস্থান নিল, কিন্তু বাস্তবতা কি, যখন এসকে সিনহা বিদায় হলে ওয়াহাব সাহেব কিন্তু প্রধান বিচারপতি হয় নাই। একটা প্রধান বিচারপতির একটা টোপে দেশটাকে কোথায় নিয়ে গেছে পরবর্তী জায়গাতে। ওয়াহাব সাহেবের যে আগের যে ইমেজটা ছিল, সেটা নষ্ট হয়েছে, সেই ইমেজটাও সে ধ্বংস হয়েছে। আজকে ওয়াহাব সাহেবের মতো মানুষকে কিন্তু আর কেউ আর মনে করে না। তো সেই কারণে আপনাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেশের মধ্যে এই রকম শ্রেণীর মানুষগুলা এসি রুমের মধ্যে যারা বসে বিশেষ করে যে আপনি যে কোনো কারণ নাম বলতে চান, আমি যে বললাম যে এসি রুমের বসে যারা আমাদের রাজনৈতিক অঙ্গনেও যারা এসি রুমের মধ্যে বসে না, সে কিন্তু প্রশ্ন তুলছেন আবার যে তারেক রহমান কেন দেশে আসছেন না। বিএনপিরও সমালোচনা করেছেন জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার সঞ্চালক। তারেক রহমান দেশে অবশ্যই আসবে। তারেক রহমান একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে, এবং দলের যখন প্রয়োজন মনে করবে, উনি তো দল তাকে একটা দলের সে প্রধান, সেই দল যদি তার আশা না আশাকে যদি সিদ্ধান্ত ক্ষতি মনে করছে না, সেখানে জিল্লুর রহমান সাহেব বা আরো মানুষকে কি বললো সেটা তো বিষয় না। তারেক রহমান অবশ্যই দেশে আসবে। উনি এই দেশের রাজনীতি করতেছে, এই দেশের রাজনীতি নিয়ে চিন্তা করতেছে, উনি একটা দলের সর্বোচ্চ দলের নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই তার মতন করে সে সিদ্ধান্ত নেবে। আর সে রাজনীতি যখন করে তখন তো অবশ্যই দেশে আসার জন্যই রাজনীতি করতেছে। অবশ্যই আমরাও সেটি প্রত্যাশা করি। আপনি ছোট্ট করে, আমরা আলোচনা শেষ করব, ছোট্ট করে বলবেন আসলে এই যে আমাদের দেশে যে একটা নির্বাচনের পরিবেশ আমরা আশা করছি খুব দ্রুতই শুরু হয়ে যাবে এবং একটা আমেজ শুরু হবে, এবং নির্বাচনের যে প্রক্রিয়ার তার মধ্যে নির্বাচন কমিশনে ঢুকে যাবে। তো এইরকম প্রেক্ষাপটে আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে আপনার প্রত্যাশাটা কি? আমি একটা কথা আপনাকে আর একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে 1 মিনিট বেশি সময় নেব। সেটা হচ্ছে যে আজকে যারা এখানে বসে যারা বড় বড় কথা বলছে, বা বিভিন্ন রাজনৈতিক দল, ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলা যে সুবিধা নেওয়ার চিন্তা করতেছে, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, তাহলে এই দেশে বিএনপি স্ট্রাগল ফেস করে কিন্তু রাজনীতি করছে, রাজনীতি আগামী দিনে পরীক্ষিত করবে। কিন্তু এদের এই মানে বিগত দিনগুলাতেও এদের ভূমিকার কারণে কিন্তু দেশে অনেক ক্ষতি হয়েছে, এবং এইবারকার ক্ষতি যেটা হবে, আর যদি ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে আমরা কিন্তু বিএনপি যারা করি তারা কিন্তু আমরা লড়াই করবো, যেমনি হোক লড়াই করে আমরা ঠিকই থাকবো। কারণ আমাদের ভিত্তি অনেক গভীরে, সাধারণ মানুষের অনেকের ভিত্তি কিন্তু ভাসমান। তারা তো দেশে না, বিদেশেও থাকতে পারবে না। আজকে যারা মনে করতেছে যে আমরা এই নির্বাচন, আমার এই দাবি না মানলে নির্বাচন হবে না, ওই দাবি না মানলে, আজকে যে আপনার যারা এখানে বিভিন্ন জায়গাতে টকশোতে যারা অনেকে অনেক কথা বলছে, বা অনেকেই জ্ঞান দিচ্ছে, অনেক আপনার অনেক মিডিয়া হাউসেতে অনেকে লেখালেখি শুরু করছে নির্বাচনের পক্ষে বিপক্ষে, বিভিন্ন মন্তব্য করতেছেন। মন্তব্যটা করার সুযোগ কিন্তু ফ্যাসিস্ট এইবার আর দিবে না। যদি আসে তাহলে তাদের কিন্তু 17 বছর তো কিছু করতে সুযোগ পাই নাই। আগামী দিনে এই যে আজকে যে বলতেছে যে বিভিন্ন সংগঠন বানানো তো দূরের কথা, যে বিদেশে গেলেও বিদেশেও তাদেরকে ধরে নিয়ে আসবে। হাসিনা এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, এইবারকে অ্যাগ্রেসিভ কিন্তু আরও দানবীয় হবে অ্যাগ্রেসিভ। সেই অ্যাগ্রেসিভ বাঁচার জন্যে এখন সকলের উচিত যে নির্বাচনের রোডম্যাপ যেটা ঘোষণা হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচনটা করে অন্ততপক্ষে
দেশকে রক্ষা একটা টাইমে, একটা সাডেন টাইমের জন্য, অন্ততপক্ষে 5 বছরের জন্য দেশে একটা গণতন্ত্রে ফিরে নিরাপদে তারা বসবাস করুক এবং তাদের এই দেশের মধ্যে দেশের মালিকানার একটা শেয়ার থাক, বা এই দেশে আমি নাগরিক এই কথাটা বলার সুযোগটা থাকার জন্য হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচনে সকলের অংশগ্রহণ করার জন্য দেশে যারা আছে তাদের উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।